একবার ভাবুন তো, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিও যদি আইনের বাইরে না হন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। এই যে ধারণাটা, এটাই হলো আইনের শাসনের মূল ভিত্তি। আর এই ভিত্তিটাই একবার ভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। চলুন আজ সেই গল্পটাই জানা যাক। এই পুরো আলোচনাটা শুরু করা যাক একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। শাসকের ওপর কে শাসন করে? মানে, যখন একজন রাজা বা একটা সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়, তখন তাদের কে আটকায়, কে নিয়ন্ত্রণ করে? এর উত্তর কিন্তু কোনো মানুষ বা পদ নয়। উত্তরটা হলো একটা নীতি। আর সেই নীতিটাই হলো আইনের শাসন। তো এই যে আইনের শাসন জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এর মানে হলো আইনই সর্বোচ্চ। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক সবাই আইনের নিচে, আইনের অধীন। এই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন স্যার এডওয়ার্ড কোক, কিন্তু এর পরিচিতি হয় এভি ডাইসির হাত ধরে 1885 সালে তার বিখ্যাত বই দ্য ল অব দ্য কনস্টিটিউশনের মাধ্যমে। আচ্ছা, এবার চলুন ডাইসির এই ধারণার গভীরে যাওয়া যাক। তিনি আইনের শাসনকে মোট ৩টি মূল স্তম্ভের উপর দাঁড় করিয়েছিলেন, আর এই স্তম্ভগুলো আজও আধুনিক আইন ব্যবস্থার একেবারে ভিত্তি হিসেবে কাজ করে। প্রথম স্তম্ভটা হল আইনের সর্বোচ্চতা। এর মানে খুব পরিষ্কার, সরকারের যখন যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। কাউকে যদি শাস্তি দিতে হয়, তাহলে তাকে আগে থেকে তৈরি কোনো একটা নির্দিষ্ট আইন ভাঙতে হবে। মানে, আন্দাজে বা ইচ্ছামতো কাউকে দোষী বানানো যাবে না। এটাই হলো সরকারের স্বেচ্ছাচারী ক্ষমতার ওপর সবচেয়ে বড় একটা বাধা। এরপর আসছে দ্বিতীয় স্তম্ভ, আইনের চোখে সবাই সমান। এর মানে হলো আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম ভেদাভেদ চলবে না। একজন বড় সরকারি কর্মকর্তা যদি কোনো অপরাধ করেন, তাকেও সেই একই সাধারণ আদালতেই জবাবদিহি করতে হবে, যেখানে একজন সাধারণ নাগরিকের বিচার হয়। মানে, কারোর জন্যই কোনো বিশেষ আইন বা বিশেষ আদালত থাকবে না। আর ডাইসের তৃতীয় স্তম্ভটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি বলেছিলেন, সংবিধানে বড় বড় করে অধিকারের কথা লিখে দিলেই কিন্তু সব হয়ে যায় না। অধিকারের আসল রক্ষা কবচ হল দেশের স্বাধীন আদালত। যখন একজন বিচারক কোনো মামলায় রায় দেন, যেমন হেবিয়াস কর্পাসের মতো কোনো প্রতিকার মঞ্জুর করেন, ঠিক তখনই অধিকারটা বাস্তবে রূপ পায়। তাই বলা যায়, আদালতই হল স্বাধীনতার আসল পাহারাদার। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। ডাইসি তার দ্বিতীয় নীতির ব্যাখ্যা দিতে গিয়ে ফ্রান্সের প্রশাসনিক আইন বা ড্র অ্যাডমিনিস্ট্রেটিভের সমালোচনা করেছিলেন। তার ধারণা ছিল এই ব্যবস্থাটা সরকারি কর্মকর্তাদেরকে বিশেষ সুরক্ষা দেয়। কিন্তু বাস্তবে ফ্রান্সের প্রশাসনিক আদালত, মানে কংসেল দেতা, সাধারণ নাগরিকদেরকে রাষ্ট্রের বাড়াবাড়ির হাত থেকে অনেক দ্রুত এবং কার্যকরভাবে সুরক্ষা দিত। এটা ছিল ডাইসির একটা বিখ্যাত ভুল বোঝাবুঝি। ডাইসের এই ব্রিটিশ ধারণাটা কিন্তু শুধু ইউরোপেই থেমে থাকেনি। চলুন দেখি কিভাবে এই শক্তিশালী নীতিটা ভারতীয় সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। ভারতের সংবিধান প্রণেতারা ডাইসির এই নীতিগুলোকে দারুণ গুরুত্ব দিয়েছিলেন। আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই তো ন্যায় বিচার আর সাম্যের কথা বলা আছে, যা আসলে আইনের শাসনেরই মূল কথা। মৌলিক অধিকারগুলো হলো এর বাস্তব রূপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনুচ্ছেদ ১৩, যা বিচার বিভাগকে এমন যে কোনো আইন বাতিল করার ক্ষমতা দেয় যা সংবিধানের সঙ্গে মিলছে না। এটাই জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনার ভিত্তি। বেশ, তত্ত্ব তো অনেক হলো, কিন্তু যে কোনো নীতির আসল পরীক্ষা তো হয় সংকটের সময়। ভারতে আইনের শাসনের সেই চূড়ান্ত পরীক্ষা, বা বলা ভালো অগ্নি পরীক্ষা, এসেছিল ১৯৭৫ সালে, জরুরি অবস্থা ঘোষণার মধ্যে দিয়ে। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থা জারি করা হলো। তার ঠিক পরেই রাষ্ট্রপতির আদেশে জীবন ও স্বাধীনতার অধিকার সহ বেশ কয়েকটি মৌলিক অধিকারকে স্থগিত করে দেয়া হলো। বহু রাজনৈতিক নেতাকে তখন বিনা বিচারে আটক করা হচ্ছিল। এই চরম পরিস্থিতিতেই মামলাটা পৌঁছায় দেশের সর্বোচ্চ আদালতে। আদালতের সামনে প্রশ্নটা ছিল একই সাথে ভয়ঙ্কর আর খুব সরল। সরকার যদি সংবিধানের দেওয়া জীবন ও স্বাধীনতার অধিকার, মানে অনুচ্ছেদ ২১কে কেড়ে নেয়, তাহলে কি একজন নাগরিকের সুরক্ষার জন্য আর কিছুই বাকি থাকে? আইনের শাসন কি অনুচ্ছেদ ২১-এর বাইরেও নিজে থেকে টিকে থাকতে পারে? সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক যে রায়টা দিয়েছিলেন, তা ছিল এক কথায় হতাশাজনক। তারা বললেন,
আইনের শাসন অনুচ্ছেদ ২১-এর মধ্যেই আছে, আর যেহেতু সরকার অনুচ্ছেদ ২১ স্থগিত করেছে, তাই কোনো নাগরিক তার আটককে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না। সোজা কথায়, জরুরি অবস্থার সময় জীবন আর স্বাধীনতার অধিকারের কোনো সাংবিধানিক সুরক্ষা নেই। এই স্লাইডটা একবার দেখুন। এই ৪-১-এর বিভাজনটাই বলে দিচ্ছে পরিস্থিতিটা কতটা গুরুতর ছিল। ৫ জন বিচারকের মধ্যে ৪ জনই সরকারের পক্ষে রায় দিয়েছিলেন, আর মাত্র একজন বিচারক এর বিরুদ্ধে একা দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন। আর সেই একজন ছিলেন বিচারপতি HR খান্না। তার এই ভিন্নমত ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বলেছিলেন, জীবন ও স্বাধীনতার অধিকার কোনো সংবিধানের দান নয়, এটা একটা প্রাকৃতিক অধিকার। সংবিধানে এই অধিকার লেখা না থাকলেও কোনো সভ্য রাষ্ট্র আইনের কর্তৃত্ব ছাড়া কারও জীবন কেড়ে নিতে পারে না। তার মতে, আইনের শাসন সংবিধানেরও ঊর্ধ্বে। এই ঐতিহাসিক মামলার রায় নিঃসন্দেহে একটা অন্ধকার অধ্যায় ছিল, কিন্তু এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে গেছে। চলুন দেখি এর উত্তরাধিকার কি ছিল। এই মামলাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের মৌলিক অধিকারগুলো কতটা ঠুনকো হতে পারে, আর এই ভুলের পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্য ১৯৭৮ সালে সংসদ ৪৪তম সংবিধান সংশোধনী পাশ করে। এই সংশোধনীতে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে দেশে জরুরি অবস্থা জারি থাকলেও অনুচ্ছেদ ২১ অর্থাৎ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কখনো স্থগিত করা যাবে না। বলা যায় বিচারপতি খান্নার ভিন্ন মত শেষ পর্যন্ত সাংবিধানিকভাবেই জয়ী হয়েছিল। তাহলে আমরা দেখলাম আইনের শাসন শুধু একটা তাত্ত্বিক ধারণা নয়, এটার সংকটের মুহূর্তে বিচারকদের সাহসিকতার ওপরও কতটা নির্ভর করে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা সংবিধান কি কেবল কাগজে লেখা কিছু নিয়মকানুন, নাকি এর আসল শক্তি আর আত্মা নির্ভর করে বিচারপতি খান্নার মতো সেই সব সাহসী মানুষের ওপর, যারা কঠিনতম সময়েও এর আদর্শকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ান? এটা একটা ভাবনার বিষয়।